Namaskar, welcome to Didi Number 1 Season 8, co-powered by Berger Home Shield, special partner Cucina Small Appliances. দিদিদের জীবনযাপন কর্ণীর সম্মান এই মঞ্চে মুক্ত কণ্ঠে গাইব জয়গান। এইভাবেই দিদি নাম্বার 1 এগিয়ে যাচ্ছে 10 বছর ধরে। দিদি নাম্বার 1 দিদিদের ভালো থাকার মঞ্চ। এই মঞ্চের প্রতিটা দিনই আমার কাছে নারী দিবস। তবু আজ আন্তর্জাতিক নারী দিবসের দিন আমি আরও একবার সম্মান জানাই সমস্ত নারীদের, বাংলার সমস্ত দিদিদের। সবার জন্য রইল আমার শ্রদ্ধা এবং ভালোবাসা। নারী দিবসের এই বিশেষ পর্বে অতিথি হিসেবে আজকে যে 4 জন দিদি আসছেন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। প্রথমেই আছেন এমন একজন চ্যাম্পিয়ন যার অভিধানে হার বলে কোনো শব্দই ছিল না। তিনি ব্যাডমিন্টন জগতের দিদি নাম্বার 1, 8 বারের ন্যাশনাল সিঙ্গলস চ্যাম্পিয়ন, 9 বার ডাবলস এবং 12 বার মিক্সড ডাবলস উইনার, ভারত সরকারের অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী খেতাবে সম্মানিত বাংলার সোনার মেয়ে মধুমিতা বেস্ট। হ্যাপি উইমেন্স ডে মধুমিতা দি। আন্তর্জাতিক নারী দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। এরপরে আছেন এমন একজন অসাধারণ বর্ণময় দিদি যিনি পেশায় অধ্যাপিকা, নেশায় যার অভিযান। আমরা বলি না চাইলে মেয়েরা কি না পারে, তিনি পেরেছিলেন। প্রথম ভারতীয় মহিলা হিসেবে পা দিয়েছিলেন সুদূর অ্যান্টার্কটিকার মাটিতে। অসংখ্য পুরস্কার এবং সম্মানে সম্মানিত তিনি। আজ আমরা গর্বিত তাকে পেয়ে। এইবার মঞ্চে আসছেন সুদীপ্তা সেনগুপ্ত। দিদি ওয়েলকাম আমার দিদি নম্বরের মঞ্চে, আপনাকে স্বাগত। থ্যাংক ইউ ফর কামিং এবং হ্যাপি উইমেন্স ডে আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আছেন এমন একজন দিদি যিনি সবুজ ঘাসে দেখিয়েছেন তার দিদিগিরি। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি। মাত্র 14 বছর বয়সে তিনি অর্জন করেছিলেন ভারতের জাতীয় ক্রিকেট টিমের জার্সি। ক্রীড়া ক্ষেত্রে উজ্জ্বল এক বাঙালি, আমাদের গর্বের দিদি গার্গী ব্যানার্জি। দিদি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। থ্যাংক ইউ। মাঠে ময়দানে লড়াকু দিদি, ক্রীড়া ক্ষেত্রে তার অবাধ বিচরণ। ছিলেন জাতীয় পর্যায়ে হ্যান্ডবল এবং বাস্কেটবল প্লেয়ার, তারপরে হয়েছেন প্রশিক্ষক। ক্রীড়া ক্ষেত্রে প্রতিদিন এগিয়ে নিয়ে যাচ্ছেন মেয়েদের। একজন মহিলা হিসেবে হয়েছেন স্পোর্টস অর্গানাইজেশনের প্রধান অনিতা রায়। প্লিজ ওয়েলকাম। অনিতা দি, আপনাকেও ওয়েলকাম জানাচ্ছি আমার এই দিদি নাম্বার 1 এর মঞ্চে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং। আপনাকেও জানাচ্ছি হ্যাপি উইমেন্স ডে অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। আজ দিদি নাম্বার 1 এর মঞ্চে বাংলার 4 উজ্জ্বল নক্ষত্র, যারা দেশকে এনে দিয়েছেন অনেক সম্মান, পথ দেখিয়েছেন আরো অসংখ্য নারীদের, স্বপ্ন দেখিয়েছেন এগিয়ে চলার। আন্তর্জাতিক নারী দিবসে 4 জনকেই জানাই কুর্নিশ। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি নেবে যায়। প্রথমে আমরা একটু কথা বলবো মধুমিতা দির সাথে। ব্যাডমিন্টন ভালোবাসা কবে থেকে মনে হলো যে ব্যাডমিন্টন ভালোবাসেন এবং কবে থেকে শুরু হলো এই প্রশিক্ষণ? অ্যাকচুয়ালি বেসিক্যালি আমি শিলিগুড়ির মেয়ে, আমাদের বাড়ি জলপাইগুড়ি। তো 75-এ আমার ব্যাডমিন্টনের হাতেখড়ি। আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমার বাবা আজ নেই, তিনি তার চেষ্টায়। আর শিলিগুড়িতে তখন কিচ্ছু ছিল না, আউটডোর মাড কোর্ট, অ্যান্ড ওনার ইন্সপিরেশন, ওনার ইয়ের জন্য আমি এই ইয়েতে আসি। আমাদের শিলিগুড়িতে এখনও তো কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম হয়ে গেছে, সেখানে আগে তিলক ময়দান স্টেডিয়াম বলতো। তো সেখানে এমইএসের একটা ম্যারেজ হল মতন ছিল,
মিন ছোট 14 ফিট হাইট, শেডের, টিনের, পেছনে আমি যদি খেলতাম ওখানে যখন শুরু করি, পেছনে গেলে র্যাকেট ভেঙে যাবে, এরকম অবস্থা ছিল। সো আমার বাবা গিয়ে ওখানে এমইএসের ওনাদের সাথে কথা বলে আমার মেয়ে খেলছে প্র্যাকটিস করার জন্য, করলো, বাট সিমেন্টেড ফ্লোর ছিল, ভাঙা ছিল। আমার বাবা হাতে সিমেন্ট নিয়ে সেগুলোকে ভরেছে। ইভেন দ্য পিপল, যে এমএসএ লোক, দে ওয়ার সো ইমপ্রেসড। অ্যান্ড আমার ওখানে প্লেয়ারও ছিল না, জলপাইগুড়ি থেকে লোক আসতো আমাকে খেলাতো, বা আমি একা একা শ্যাডো করছি বা কিছু করছি, আমার বাবার সব কিছুই ছিল। শাটলস আর সো এক্সপেন্সিভ, ইন্ডিয়ান শাটলস আর নট গুড। শাটলস আমরা যখন বাইরে যেতাম কিনে নিয়ে আসতাম, নিয়ে এসে তোমার কাস্টমসে আমরা ডিউটি দিয়ে বাড়িতে রাখতাম। যখন টুর্নামেন্টে যাব বাইরে খেলতে, ওগুলো বার করতাম, অনেক সময় ব্রিটল হয়ে যায়, ন্যাচারাল ফেদার হয় তো, গুজ ফেদার হয়, তো ফ্রিজের মধ্যে রাখতাম বা জলের মধ্যে ডুবিয়ে। আবার 16টা ফেদার থাকে, তো যদি একটা, অনেকের ন্যাচারাল ফেদার ভেঙে যায় না, আমরা অপোজিট সাইডে ভেঙে কি ব্যালেন্স করতে হবে। ইটস প্রেশাস ফর আস। সো উই হ্যাভ স্ট্রাগলড, নো হার্ড ফিলিং, নো রিগ্রেটস। তারপরে একটা স্টেজে যখন আমি স্টেটে আসলাম, স্টেটে জিতলাম, দেন আমি যখন ফার্স্ট ইন্ডিয়া খেলি অ্যাট দ্য এজ অফ 78, 13+, 6 মান্থসে, তখন আমি কিন্তু বেঙ্গল থেকে রিপ্রেজেন্ট করেছি। তো আমি চায়না গেছিলাম এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ, আমার ক্যারিয়ার শুরু হয়। দেন আমি ফার্স্ট টাইম ন্যাশনাল জিতি 1982। আই ওয়াজ জাস্ট 17+, আই ওয়ান দ্য ন্যাশনালস। আমার 83 আমার বিয়ে হয়ে যায় 18 বছরে। আমার হাজব্যান্ড অলসো এশিয়ান গেম মেডেলিস্ট, ইন্ডিয়া আমরা একসাথে খেলেছি 82 এশিয়ান গেম মেডেলিস্ট আমরা দুজনেই। তো আমার বাবা চেয়েছিলেন যে তোমরা ঘুরে বেড়াও, ইটস বেটার দ্যাট ইউ গেট ম্যারিড অ্যান্ড পারসিউ ইউর ক্যারিয়ার। তো আমার বিয়ে হলো। মাই হাজব্যান্ড স্যাক্রিফাইসড ওর ক্যারিয়ার, ব্যাডমিন্টন ক্যারিয়ার ও স্যাক্রিফাইস করেছে আমাকেই করার জন্য। আমি মাধুমিতা গোস্বামী হয়ে একবার জিতেছি, তারপরে আমি মাধুমিতা বেস্ট হয়ে এতগুলো ন্যাশনালস, অলিম্পিক্স খেলেছি, সব মাধুমিতা বেস্ট হয়ে। আমার শ্বশুরবাড়ি জয়েন্ট ফ্যামিলি, আমার শ্বশুর শাশুড়ি, আমার দেওর, ননদ, যা, সব দে ওয়ার লাইক, আই নেভার থট দ্যাট আমি ওদের বাড়ির বউ। আই হ্যাড অল দি ফ্রিডম। অ্যান্ড আইল গিভ ইউ ওয়ান মোর দিস থিং। আমার মনে আছে আমি যখন ন্যাশনাল রেকর্ড করলাম, সিঙ্গলস, ডাবলস, মিক্সড ডাবলস 5 বার কন্টিনিউয়াসলি জিতেছি ইন আ রো। সো আই থট এটা 1991। আমি ভাবলাম আমার 9 বছরের ওপর বিয়ে হয়ে গেছে, 10 বছর হতে চললো, আই উইল স্টার্ট মাই ফ্যামিলি। মাই ইন-ল সেড নাথিং ডুইং, নেক্সট ইয়ার তোমার অলিম্পিক্স আছে অ্যান্ড ইউ আর দেয়ার, ডোন্ট থিঙ্ক দ্যাট ইউ হ্যাভ টু স্টার্ট ইউর ফ্যামিলি, ইউ প্লে, ওর পরে চিন্তা করো। তারপরে আমি 92 খেলাম, তারপরেও আমার ছেলে হলো 93। যখন ও 3 মান্থস ছিল, আমার হাজব্যান্ড, আমার ইনলস সবাই আমাকে আবার খেলার মধ্যে বললো, না, ইউ পারসিউ, ইউ হ্যাভ আ সান নাও, নো প্রবলেম। অ্যাগেন আই স্টার্টেড, আই প্লেড টিল 2002। ও বাবা! I mean, I represented India 25 years and I played badminton career was 27 years. বাহ, ভেরি গুড, ভেরি গুড। মধুমিতাদি, দেশকে তো অসংখ্য সম্মান আপনি এনে দিয়েছেন। সরকার থেকে আপনি পেয়েছেন অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী খেতাব। তো কোন কোন ইয়ারে ছিল এটা? 1982 আমি অর্জুন অ্যাওয়ার্ড পাই। আচ্ছা। আর 2006 আমি পদ্মশ্রী পাই। বাহ, ভেরি গুড, থ্যাংক ইউ। আজকের এই আন্তর্জাতিক নারী দিবসে মধুমিতাদিকে আমরা পেয়ে সত্যি আমরা খুব খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। মাই প্লেজার। এবার দেখবো কি খেলা আসছে। দেখুন, এখানে একটা প্রদীপের স্ট্যান্ড রয়েছে, আর ওখানে আমাদের সব প্রদীপগুলো রয়েছে, লাইটওয়ালা প্রদীপ। পেছনে সুইচ রয়েছে, সেই সুইচটাকে অন করে ওই স্ট্যান্ডগুলোর মধ্যে প্রদীপটাকে বসাতে হবে। 1 মিনিটের মধ্যে কে সব থেকে বেশি প্রদীপ জ্বালিয়ে ওটার মধ্যে লাগাতে পারে, যে সব থেকে বেশি প্রদীপ জ্বালাতে পারবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে আমরা খেলা শুরু করবো মধুমিতা দিকে দিয়ে।
তারপরে আছেন সুদীপ্তা সেনগুপ্ত। ভাবতেই গায়ে কাঁটা দেয়। অ্যান্টার্কটিকা না, আমি শুনেছি আর ছবিই দেখেছি শুধু। এরকম একটা পর্বত শৃঙ্গ শুধু ছবিতেই দেখে বাবা কি সুন্দর, শুধু এইটুকুই বলে ভাবনা, ওর চাই শুধু বরফ। মাইনাস কত? আমরা এক্সপিরিয়েন্স করেছি আর কি -25 অবধি। বাপরে বাপরে বাপ, কত বছর আগের ঘটনা দিদি? এটা বহু বছর আগের কথা। আমি প্রথম দুবার গিয়েছি। প্রথমবার গিয়েছিলাম 83-84-এ। আমি ছোটবেলা থেকেই জানতাম যে আমি সায়েন্টিস্ট হব। তারপরে আমি বিএসসি এমএসসি পাশ করি যাদবপুর থেকে, তারপর পিএইচডিও ওখান থেকে করি। তারপরে আমি জিওলজিক্যাল সার্ভে জয়েন করি। 3 বছর ওখানে কাজ করার পর আমি খুব একটা ভালো স্কলারশিপ নিয়ে লন্ডনে ইম্পিরিয়াল কলেজে পোস্ট ডক্টরাল করতে যাই। ওখানে 3 বছর যখন কাজ করেছি, ইউরোপের নানান জায়গায়, বিশেষ করে স্কটিশ হাইল্যান্ডসে কাজ করেছি, ফিল্ড ওয়ার্ক করেছি। তারপরে ওখান থেকে আমি অফার পেলাম সুইডেনের উপসালা ইউনিভার্সিটিতে পোস্ট ডক করার। সেই সময় ওরেস্কুটান বলে সুইডেনের পাহাড়ে 3 মাস কাজ করেছিলাম। সেটা একটা দুর্গম জায়গা ছিল। আমরা হেলিকপ্টার করে আমাদের সেখানে নামিয়ে দেওয়া হতো। আমরা 10 দিন ধরে ওখানকার জিওলজিক্যাল ম্যাপ তৈরি করতাম। আর দলে 11 জন জিওলজিস্ট ছিল, তার মধ্যে আমি একমাত্র মহিলা এবং একমাত্র ফরেনার। তো তখন আমার এসব দুর্গম জায়গায় কাজের একটা অভিজ্ঞতা হয়। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি আবার বেসিক আর অ্যাডভান্স মাউন্টেনিয়ারিং করেছিলেন? আচ্ছা, দার্জিলিং এর হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট থেকে। আচ্ছা, সেটা কি আউট অফ চয়েস, মানে ইচ্ছে সেটা আউট অফ চয়েস। তো আমি যখন বিদেশ থেকে ফিরলাম তখন প্রথম অ্যান্টার্কটিক এক্সপিডিশন হলো ভারতবর্ষ থেকে। তো আমি 1982 সালে আমি দিল্লিতে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওশান ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে আমি ভলান্টিয়ার করলাম। আমার নিজস্ব বায়োডাটা পাঠিয়ে আমি বললাম যে আমি যেতে চাই অ্যান্টার্কটিক এক্সপিডিশনে। দিল্লিতে ইন্টারভিউ দিলাম, মেডিকেল চেক আপ হলো, তারপরে বলা হলো ইউ আর সিলেক্টেড। বাহ। তো আমি আর ডক্টর আদিতি পান্ত, মেরিন বায়োলজিস্ট, আমরাই হচ্ছে প্রথম ভারতীয় মহিলা সায়েন্টিস্ট, বিজ্ঞানী আর কি, যারা অ্যান্টার্কটিকা এক্সপিডিশনে ফার্স্ট চান্স পেল। তারপরে এক্সপেরিয়েন্সটা কিরকম ছিল? এক্সপিরিয়েন্স সব কিছু নতুন। আমাদের সময় 83-তে আমরা জাহাজে যেতাম, পুরোটাই জাহাজে। গোয়া থেকে জাহাজ শুরু হতো, আর সেই জাহাজটা একটু স্পেশাল জাহাজ, কারণ অ্যান্টার্কটিকা ঘিরে যে সমুদ্রটা সেটা তো বরফের সবসময় জমে থাকে। তো সেটা যাতে ব্রেক করে যেতে পারে, এগুলো হচ্ছে আইস ব্রেকার শিপ বলে আর কি। প্রথম দিকে আমরা মরিশাস হয়ে গেলাম। মরিশাসের পরেই হচ্ছে যখন 40 ডিগ্রিজ, রোরিং 40s বা ফিউরিয়াস 50s বলে যে ল্যাটিচিউডের যে সমুদ্রের অংশটায়, সেটা সব সময় প্রচণ্ড ঝড়জল হয়। তো জাহাজটা রোলিং পিচিং করে, এরম 30 ডিগ্রি ওপরে উঠছে নামছে, আবার সাইডেও এরমভাবে ঘুরছে, একটা প্যাঁচালো স্ক্রুর মতো এক্সপিরিয়েন্স হয়। তো সেই 3-4 দিন ওই রকমভাবে যেতে হয়। তখন খাওয়া দাওয়া বলতে গেলে বন্ধ থাকে, আমরা কেবিনেই শুয়ে থাকি, ডেকে যাওয়া বারণ। এইসবের পরে হঠাৎ সমুদ্র ঠান্ডা হয়ে যায়, কারণ সমুদ্রটা তখন খুব বরফ আসতে শুরু করেছে। টেম্পারেচার সাডেনলি 5-6 ডিগ্রি নেমে যায়, ফল করে যায়। আর আমরা সমুদ্রে বরফের টুকরো আসতে দেখছি। তারপরে আস্তে আস্তে বরফটা জমাট বেঁধে যাচ্ছে, দূরে আইসবার্গ দেখা যাচ্ছে। সে একটা অকল্পনীয় অভিজ্ঞতা। তখন জাহাজের যেতে খুব অসুবিধে হয়, জাহাজ বলতে গেলে ঠক্কর খেতে খেতে চলে। তো এইভাবে গিয়ে প্রায় 29 দিনের যাত্রা। ওখানে পৌঁছে সেটা হচ্ছে আর একটা অভিজ্ঞতা, কোনো রং নেই, সাদা বরফের একটা চাদর ঘেরা একটা বিস্তৃত, দিগন্ত বিস্তৃত একটা কোনো জনমানব কিচ্ছু নেই, জনমানব নেই। কিছু পেঙ্গুইন আছে আর সিল আছে, কোনো শব্দও নেই, এত নিস্তব্ধ সমস্ত। তা আমরা যেটা বইতে পড়েছি 6 মাস দিন 6 মাস রাত থাকে, সেটা সামারে গিয়েছিলাম তখন 6 মাস দিনের সময়টা। ওখানে সূর্যটা আবার মাথার উপর ওঠে না, দিগন্তের উপর দিয়ে এরকম চক্রাকারে ঘোরে। তো আমরা যখন 83-তে যাই তখন স্টেশন তৈরি হয়নি। মেন এম ছিল ওই এক্সপিডিশনটার যে একটা রিসার্চ স্টেশন, ভারতের প্রথম রিসার্চ স্টেশন দক্ষিণ গঙ্গোত্রী, ওখানে এস্টাবলিশ করার। ইঞ্জিনিয়ার্স আমাদের জন্য বিরাট একটা, আমাদের সঙ্গে আর্মির ইঞ্জিনিয়ার দল গিয়েছিল, তারা
ওই রিসার্চ স্টেশন তৈরি করেছিল। যেহেতু আমি জিওলজিস্ট, আমার সঙ্গে আরও দুজন জিওলজিস্ট ছিল, তা আমাদের কাজ ছিল ওখান থেকে আর একটু ভেতরে শিরমাকার হিলস বলে একটা পাহাড়ে জিওলজিক্যাল ম্যাপ তৈরি করা। অ্যান্টার্কটিকায় মানে 98% হচ্ছে বরফে ঢাকা। সেই বরফের গভীরতা হচ্ছে অ্যাভারেজ 2.5 কিলোমিটার, আর তার বেশি উচ্চতার যে শৃঙ্গগুলো সেগুলোই শুধু বেরিয়ে থাকে। তো সেখানে তাঁবুতে থাকতে হতো, কারণ কোনো স্টেশন কিছু তো তৈরি নেই। হয়নি। তাঁবুতে থাকা আর এক অভিজ্ঞতা। এটা তো ল্যান্ড অফ ব্লিজার্ডস বলে, যখন তখন ভীষণ ব্লিজার্ড আসে, তাঁবু প্রায় উড়ে নিয়ে যায়। আর মুশকিলটা হচ্ছে যে সকাল রাত দিনের তফাৎ করা যায় না, আর ওটা প্রায় 2 মাস। প্রায় 2 মাস ওইখানে ছিলেন ওইভাবে? হ্যাঁ, শুধু 2 সপ্তাহ বাদে বাদে আমরা শিপে আসতে পারতাম, কারণ চান করার জন্য। সকাল থেকে 8টায় বেরোতাম, প্রায় রাত 8টা অবধি কন্টিনিউয়াস কাজ করতাম। তুষার ঝড়ের গল্প শুনেছিস? তুষার ঝড়? তুষার ঝড় যখন হচ্ছে তখন আমরা মানে চেষ্টা করতাম তাড়াতাড়ি কাজ শেষ করে ফিরে আসতে, কিন্তু অনেক সময় ফিরতে না ফিরতে তুষার ঝড় শুরু হয়ে যেত। তখন রুকস্যাক ভর্তি পাথর, আর একটু পিছনে হাঁটলে পিছনে ধাক্কা মারছে, যদি সামনে থেকে হাওয়াটা আসে পিছনে ফেলে দিচ্ছে, আর যদি পিছন থেকে আসে তাহলে সামনে পড়ে যাচ্ছে। মানে প্রচণ্ড কষ্টকর, কিন্তু এত ডিটারমেন্ট ছিলাম যে আই হ্যাভ টু প্রুভ মাইসেলফ যে আমি ইউ হ্যাভ ডান দ্যাট দিদি। আই ডিড ফিনিশড। এবং সেই কাজটা বলতে গেলে ফাউন্ডেশন কাজ, যার উপর এখনো মানে অন্যরা পরবর্তী জেনারেশন কাজ করেছে। তো দ্যাট আই এম ভেরি প্রাউড অফ ইট। ফ্যান্টাস্টিক। খুব ভালো লাগলো দিদি আজকে আপনাকে আমাদের মাঝে পেয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর শেয়ারিং সাচ গোল্ডেন ওয়ার্ডস। Start with it. Keep going, come on. এটা তো সহজ, অ্যান্টার্কটিকা থেকে ওটা বেশি ডিফিকাল্ট ছিল। সহজ আছে, পারবে। Come on. Keep going, come on. Come on, faster. Come on. Okay. সুদীপ্তা দি 1 মিনিটে 12টা ক্যান্ডেল জ্বালিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। গার্গিদি, আপনি 14 বছর বয়সে ইন্ডিয়ান টিমের জার্সি গায়ে পড়েছিলেন। একদম সেটা কোন সাল ছিল? 1978 অ্যাট ক্যালকাটা। এটা ওয়ার্ল্ড কাপ ছিল ফার্স্ট টাইম। বাড়িতে এত উৎপাত করতাম আমি, মাসিদের, আমাদের জয়েন্ট পরিবার ছিল। সেখানে দিন আমি কাঠের বল দিয়ে খেলে কারুর জানলা ভেঙে দিচ্ছি, কারুর টালি ভেঙে দিচ্ছি, কারুর পিঠে গিয়ে লাগছে, কারুর মাথায় গিয়ে লাগছে, মানে এত উৎপাত করতাম। সেই করতে করতে তখন বাবা মামা সবাই ডিসাইড করলেন একে এমন একটা জায়গায় দে যে এ বাড়িতে কম, সেখানে গিয়ে খেলুক। শ্যামবাজারে ক্রিকেট কোচিং সেন্টার ছিল ওখানে, তো ওখানে আমাকে বাবা দিয়ে দিলেন যে তুই এখান থেকে শেখ, এখান থেকে খেলা শিখে তারপরে তুই খেল। তো বেশ ওখানে খেলতাম, খেলতে খেলা শিখলাম। খেলা শিখে 75-এর ট্রায়ালসে গেলাম, বেঙ্গল 75, 76, 77-এ পারফরমেন্স এত ভালো করলাম। 78-এ ইন্ডিয়া টিমে খেললাম। বাহ। At that time, আমি ইন্ডিয়ান টিমে চান্স পেয়েছি অ্যাজ এ মিডল অর্ডার, অ্যান্ড আই ইউজড টু বল ইন সুইং। তো যখন ফার্স্ট বল আমি খেললাম, খেলার পর বেশি স্কোর করতে পারিনি, 10-12 রান বানিয়েছিলাম, আউট হয়েছি। প্যাভিলিয়নে বসে আমি চিন্তা করছি যে এর আগে চলতে গেলে, মানে আরও সাফল্যতা পেতে গেলে আমাকে আরও বেটার হতো। তো এনিওয়ে ওয়ার্ল্ড কাপ খেলে এসে আমি ফিরে আসলাম কোচিং সেন্টারে।
সকাল 6টা থেকে রাত্রি 9:30 পর্যন্ত আমি কোচের সাথেই থাকতাম। আমি একটা ঘাস কোন দিকে কাটা থাকলে বলটা কি হবে, একটা মাটি গুঁড়ো হলে কি হবে, ভিজে থাকলে কি হবে, এভরিথিং হি হ্যাজ ট্রেন্ড মি দ্যাট ওয়ে। এর ভেতরে 78, 79, 80-তে ডোমেস্টিক সিরিজ হলো। ডোমেস্টিক সিরিজে জোন ন্যাশনালের তুকর পারফরমেন্সের জন্য 81 সিরিজে আবার চান্স পেয়ে গেলাম। তখন শোভা পণ্ডিত বলে ইন্ডিয়ান টিমের ওপেনার ছিল। হঠাৎ একটা এক্সিবিশন ম্যাচ খেলতে গিয়ে শোভা পণ্ডিতের পায়ে টান লাগে। তখন ম্যানেজার এসে আমাকে বললো, তুমি কি ওপেনিং করবে? বললাম হ্যাঁ, আমি ওপেনিং করব। সেই ম্যাচে ফরিদাবাদে ছিল। আমাকে ম্যানেজার বলছে, তুমি যদি ভালো খেলো তুমি কিন্তু টেস্ট টিমে ঢুকে পড়বে। বললাম ঠিক আছে। সেই ম্যাচে আমি 65 রান করলাম, বাহ, 3খানা ক্যাচ নিয়েছি, 1 ওভার বল করেছি, 1টা উইকেট পেয়েছি। সেই থেকে শুরু হলো আমার পার্মানেন্ট, মানে 78 থেকে 91 পর্যন্ত ইন্ডিয়া খেলেছি আমি প্রায় 18খানা টেস্ট ম্যাচ, 26টা ওয়ানডে ইন্টারন্যাশনাল, 2টো ওয়ার্ল্ড কাপ। বাহ। 98-99 পর্যন্ত আমি ডোমেস্টিকটা খেললাম। তারপরে 2000 থেকে 2006 পর্যন্ত আমি চাকরি করতাম। যখন আমি শুনলাম 2006-07-এ বিসিসিআই উইল টেক ওভার WCAI, উইমেন্স ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমি হয়ে গেলাম বিসিসিআই এর ম্যাচ রেফারিশিপ। I have done 2 match refereeship, 56 matches. 2 বছর পরে আমি I went to Pune for NCL level coach হয়ে গেলাম এক্সাম পাস করে। 2010 সালে I become the chairperson of selection committee for India for BCCI up to 2014. 2014-এ যখন আমার কমপ্লিট হয়ে গেল, বললাম দিস ইজ নট দ্য এন্ড, ক্যারি অন, আই হ্যাভ টু ক্যারি অন। তো 2015-16 I went to Tripura as a chief coach. 2017-18 I gave full time to my family. 2019 সালে বাংলার গৌরব অ্যাওয়ার্ড পেলাম এবং সেই সালে আমাদের লোধা কমিটি রিফরমেশনের জন্য সিএবির অ্যাপেক্স কাউন্সিলে, ওয়ান অফ দ্য অ্যাপেক্স কাউন্সিলর আমি অ্যাট প্রেজেন্ট। এইভাবে আমার যাত্রা এখানে এখন চলছে। দেশ বিদেশের বহু মাটিতে আমরা সৌরভ গাঙ্গুলির দাদাগিরি দেখেছি। আজকে দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখলাম গার্গীদের দিদিগিরি। 70 দশকে যেখানে মেয়েদের পড়াশোনা করাটাই অনেক কষ্টের ছিল, সেই মাটিতে দাঁড়িয়ে সেই সময় একজন মহিলা ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং সেটা বাস্তবে পরিণত করেছিলেন। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আছেন ইন্ডিয়ান টিমের ব্লেজার পরে গার্গী ব্যানার্জি। থ্যাংক ইউ। শুধু বাংলাকে নয়, আমাদের সারা দেশকে গর্বিত করেছেন। উই আর প্রাউড অফ ইউ গার্গীদি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা খেলা শুরু করবো গার্গী। Start. Come on. Oh, very good. For you, it's a ball. For you, it's a ball, you know. Very good, very good. Keep going, keep going. ওপরে 3টে ঢুকি। Very good, very good. চলো, চলো, সবাই। চলো, চলো, pass, pass. Come on. Pass, pass, pass. Yes, yes, yes. Come on. Come on, come on, come on. Come on, come on, come on. Very good. Hey, Gagidi, eram koro na. Wow, 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 wow. Time up. Gagidi 1 মিনিটে 18টা ক্যান্ডেল জ্বালিয়েছে। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8 কো পাওয়ার্ড বাই বার্জার হোম শিল্ড, স্পেশাল পার্টনার কোচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস। এবার একটু কথা বলবো অনিতাদির সাথে। বাস্কেটবল এবং হ্যান্ডবল একই সাথে দুটো খেলা, একদম। এটা কিভাবে শুরু হলো ছোটবেলা? বাবা খুব চাইতেন খেলাধুলো করা, তো আমি খেলতাম। যেমন আমি ক্রিকেটে খেলেছি, ইডেন গার্ডেন্সে প্রথম মেয়েদের লিগ হয়েছিল 75-76-এ, তখন প্রথম এই ক্লাব লিগ আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। আমরা ক্রিকেট খেলতে খেলতে একবার কল্যাণ বিশ্বাস বললেন যে ক্রিকেটটা তো সারা বছর নয়, তো ফিটনেসের জন্য তুমি হ্যান্ডবল খেলো। তো আমি স্যার বলেছেন, গুরুদেব, চলে গেলাম হ্যান্ডবল খেলতে।
হ্যান্ডবল খেলতে খেলতে পরিশ্রম করতে করতে এমন একটা জায়গায় এলাম যে পর 12 বছর বাংলার প্রতিনিধিত্ব করলাম এবং এই ভারত থেকে প্রথম একটি দল বিদেশে যায় বাংলাদেশ, সেখানকার আমি অধিনায়িকা ছিলাম। তার মধ্যে পড়াশুনো করতে হবে, এখন বাবার খুব ইচ্ছে যে মাস্টার্স না করলে হবে না, আর আমার খুব ঝোঁক ছিল জার্নালিজমের উপরে। তখনই আমি ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্স করলাম জার্নালিজমে এবং রেডিওতে কমেন্ট্রি করছি, আমি ন্যাশনাল কমেন্টেটর। করতে করতে আমার মনে হলো একটা ভীষণ এমন একটা কিছু করতে হবে, কারণ হ্যান্ডবলে এখন বর্তমানে চাকরি হয়েছে রেলওয়েজের আমাদের, আমিও রেলেরই মেয়ে। তো আমি বাস্কেটবল টিম হচ্ছে মেয়েদের, আমরা খেলতে শুরু করলাম YMCA-তে। তখন জেনিফার পেস ছিলেন। আমি জানি না উপরিওয়ালার কি আশীর্বাদ, আমরা করতে কঠোর পরিশ্রম করা, সেটা আর বলার অপেক্ষা রাখে না। আমরা রেলওয়েজে আমি চাকরি পাই, চাকরি করছি, সঙ্গে হ্যান্ডবল ন্যাশনালস, বাস্কেটবল ইজ অল ইন্ডিয়া রেলওয়ে টুর্নামেন্ট এবং সমস্ত কিছু আমরা খেলছি। আমার তখন মনে হলো একটা যে সবাই না ইন্ডিভিজুয়ালি বড় হয়, কিন্তু আমার ছিল আমি আরেকজনকে টেনে বড় করব। কারো সহযোগিতা, কারো শিক্ষাতে আমরা এখানে পৌঁছেছি, তা আমার কর্তব্য কাউকে কিছু করা। তখন আমি একটা ক্লাব ক্যালকাটা গুড কাউন্সিল 1987 19 অক্টোবর আমি এই ক্লাবটা চালু করলাম। চালু করা মানে তো বাচ্চারা আসবে না, মেয়েদেরকে তো কেউ ছাড়বেই না। আমি শুরু করলাম, বাসে উঠছি, লম্বা প্লেয়ার দেখলে বলছে এই বাস্কেটবল খেলবে, কারণ আমি তো রেলে খেলছি। এইভাবে আমি প্রচুর গ্রাম থেকে মেয়ে এনে আমি কলকাতা এনে ওদেরকে ট্রেনিং করাই। আজকেও সেটা অপ্রতিরোধ্যভাবে কিন্তু এগিয়ে চলেছে। অনেক পরিশ্রম, এই যে নারীদেরকে এখনো তুলে আনা, বাড়িতে বাবা মাকে বুঝিয়ে আনা, এবং ভীষণভাবে এটা এখনো আমি কন্টিনিউ করছি, যার জন্য এই আন্তর্জাতিক নারী দিবসটা আমার কাছে একটা শ্রদ্ধার। সেখান থেকে আমি সিনিয়র আন্ডার অফিসার হয়ে গেলাম NCC এবং আমন্ত্রণ পেলাম বেঙ্গল কন্টিনজেন্ট, 72 জনের কন্টিনজেন্ট হয় রিপাবলিক ডে প্যারেডে দিল্লিতে, সেখানে আমি 2 বছর এই বাংলার নেতৃত্ব দিয়েছি। এইভাবে আজও কিন্তু আমি এগিয়ে চলেছি, এইভাবে সকলের শুভেচ্ছায়, এবং আগামী দিন আরও অনেকটা পর্যায়ে এগোতে পারি, এইটাই আমি চাই। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। ঢালতে হবে, সাবাস সাবাস। একটা একটা করে না, সেটা সুবিধা না? না দিদি একটা একটা সুবিধা কিনা? না না, এরমভাবে? তাহলে গুচ্ছারখানে নিয়ে হাতে জ্বালিয়ে তারপরে দিয়ে দাও। গুড 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 Come on, very good. Keep going, keep going. গুড গোয়িং অনিতা দি। নিয়ে নাও 4-5 খানা একসাথে। Very nice, দিদি, very গুচ্ছার nice. দিয়ে Keep নাও going, হাতে। keep হ্যাঁ, going. জ্বালিয়ে নাও সবকটা। Keep going. জ্বালিয়ে নাও তারপরে জ্বালো। দাও দাও দাও, দিয়ে দাও দিয়ে দাও, বসিয়ে দাও। ওপরগুলো দাও, ওপরগুলো সাজাও। ওপরে ওপরে, ওইদিকে ওইদিকে। চলো ওপরে ওপরে। হ্যাঁ অনিতা দি 1 মিনিটে 19 ক্যান্ডেল জ্বালিয়েছে। Oh, very close. well done well done well done. এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছেন মধুমিতা দি 25। সেকেন্ড পজিশনে আছেন অনিতা দি 15 পয়েন্ট। থার্ড পজিশনে আছেন গার্গী দি 10 পয়েন্টস। ফোর্থ পজিশনে আছেন সুদীপ্তা দি 5 পয়েন্টস। মধুমিতা দি পছন্দ পুষ্পা ফার্নিচার তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। অনিতা দির পছন্দ ওয়াশিং মেশিন, গার্গী দির পছন্দ এয়ার ফ্রায়ার, সুদীপ্তা দির পছন্দ চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে রকিং চেয়ার গিফট হ্যাম্পার। সকলের জন্য ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। আজকে আন্তর্জাতিক নারী দিবসে 4 জন ভীষণ স্পেশাল দিদি আমার এই মঞ্চে, তাই আজকে এই 4 জন দিদিকে বিশেষভাবে সম্মান জানাতে চাই। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয়তো মি নয়া। আজকের আমাদের এই স্পেশাল দিনের স্পেশাল গেস্ট শ্রীরাধা দি। প্রথম গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন হচ্ছে লালম অয়েল প্লাসের তরফ থেকে লেডিস ব্যাগ। সেই আলোর স্বপ্ন নিয়ে যেন আমায় কে ডাকে আয় চলে আয় ছায়া নীল সীমায়
কোন শব্দের সঙ্গে ঘুমের সম্পর্ক আছে? বলো সুদীপ্তা দি। স্বপ্ন নিয়ে। 5 পয়েন্ট। স্বপ্ন নিয়ে সঙ্গে লাল ময়েল ট্রাস্টের তরফ থেকে লেডিস ব্যাগ। দ্বিতীয় গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3জন সিঙ্গারের ছবি ঘুরবে, একজন সিঙ্গারের ছবিতে এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করবেন, সেই সিঙ্গারের কোনো গান শোনাতে হবে। অনিতা দি। ও সত্যম শিবম সুন্দরম। ওকে 5 পয়েন্ট। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে। এই গানে চোখে কি নামার কথা বলা হয়েছে? বলো অনিতা দি। বৃষ্টি। 5 পয়েন্টস। বৃষ্টি সঙ্গে কুচিনা স্মল অ্যাপ্লায়েন্স তরফ থেকে স্যান্ডউইচ মেকার। 4 নম্বর গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। টিভি স্ক্রিনে অনেকগুলো অক্ষর ঘুরবে এরম ভাবে, একটি অক্ষর এসে আটকে যাবে, সঙ্গে সঙ্গে বাজার প্রেস করে সেই অক্ষর দিয়ে গান শুরু করতে হবে। সুদীপ্তা দি। এবার তোর মরা গাঙে বান এসেছে। একদম 5 পয়েন্টস। এবার তোর সঙ্গে মিক্সার গ্রাইন্ডার। শেষ গানের প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে স্মার্টফোন। রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এসছে, তো যে কোনো একটি গান রবীন্দ্রনাথ ঠাকুরের। বলো মধুমিতা দি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। 5 পয়েন্টস। আগুনের সঙ্গে স্মার্টফোন। মনি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো, এই জীবন পূর্ণ করো দহন দানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। এই রাউন্ড হচ্ছে অভিনয় রাউন্ড। এক একটা টপিকের উপর আমি ওখানে গিয়ে আপনাদের একটা অভিনয় করে দেখাবো। এটাও বাজার রাউন্ড। আমার অভিনয় শেষ হয়ে যাবে, আমি ফিরে আসবো, আমি বলবো, তারপরে আপনারা বাজার প্রেস করে উত্তর দেবেন যে আমি কি অভিনয় করে আপনাদের দেখালাম। ফার্স্ট টপিক, কাকে দেখাচ্ছি দেখতে হবে। আমি কারো একটা পার্টিকুলার মানুষকে দেখাবো, কাকে দেখাচ্ছি। লাস্টে আমি যাকে দেখালাম সেটার কথা ভাবতে হবে। বলো মধুমিতা দি। আম্পায়ার। 5 পয়েন্টস। সেকেন্ড টপিক, কি দেখাচ্ছি দেখুন। বলো গার্গিদি। অমলেট। ইয়েস 5 পয়েন্ট। থার্ড টপিক, কি করছে দেখুন।
বলো অনিতা দি। পতাকা উত্তোলন। 5 পয়েন্টস। ফোর্থটা খাবার জিনিস। বলো গার্গী দি। রসগোল্লা। 5 পয়েন্টস। একদম 5 পয়েন্টস। পাঁচটা প্রশ্ন শেষ, এই রাউন্ডে খেলাও শেষ। এই রাউন্ডে হাই স্কোরার গার্গীদি 15 পয়েন্টস। ওকে, গার্গীদির পছন্দ রুটি মেকার। সেকেন্ড পজিশনে দুজন, মধুমিতা দি অনিতা দি দুজনেই 5 পয়েন্ট। ওকে, মধুমিতা দির পছন্দ টোস্টার। ওকে, অনিতা দির পছন্দ ভদ্রেশ্বর লালবাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করছি আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট, জুয়েলারি স্পন্সর করেছে শিখ ফ্যাশন জুয়েলারি। যিনি আজ দিদি নাম্বার 1 হবেন তিনি পেয়ে যাবেন মুখরোচক চাঁচুয়ের তরফ থেকে গিফট হ্যাম্পার, সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াটার তরফ থেকে সোনার হার। প্রথম প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবেন ওটিজি। প্রার্থনা, বই, জবা, তিনটে পরপর শব্দ, প্রত্যেকটা শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাতে হবে। এবার বলো অনিতা দি। প্রাইজ। বুঝিয়ে দিন। প্রা ই জ প্রাইজ। সারা জীবনে অনেক পেয়েছেন। 20 পয়েন্টস, সঙ্গে ওটিজি। সেকেন্ড প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে সারেগামাপা কারওয়া। দরজার ছবি, সাইকেলের ছবি, উইকেটের ছবি, একটা কমন জিনিস তিনটের মধ্যে রয়েছে। কমন শব্দটা কি? এবার বলো অনিতা দি। বেল, সাইকেলের বেল, আমাদের উইকেটের বেল অ্যান্ড দরজার কলিং বেল। কারেক্ট, 20 পয়েন্টস। সঙ্গে সারেগামা কারওয়া, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরনো দিনের গান। 3 নম্বর প্রশ্ন, রাইট আনসার দিলে গিফট পাবে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে একটি সুন্দর শাড়ি। মূল্যবান উজ্জ্বল, গয়নায় পাই, বাংলা গানে হরিণ খুঁজে মেডেল চেনা যায়, কি বিষয় ধাঁধা? এবার বলো গার্গী দি। সোনা। বুঝিয়ে দিন। মূল্যবান উজ্জ্বল গয়না সোনা দিয়ে তৈরি, সোনার হরিণ, মেডেল গোল্ড মেডেল। একদম 20 পয়েন্টস। সঙ্গে আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিটের তরফ থেকে সুন্দর শাড়ি। 4 নম্বর প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবেন ভ্যাকুয়াম ক্লিনার। শব্দ ছক, পাশাপাশি ক্লু। মেয়েরা কাজ করে যায়, সব কাজে তারাও পায়। ওপর নিচের ক্লু। যে কোনো কাজে যেমনই আসুক, লড়াইটা বজায় থাকুক। দুটো শব্দ, একটা পাশাপাশি, একটা ওপর নিচ।
গার্গিদি? পাশাপাশি সাফল্য আর উপর নিচ হচ্ছে ফলাফল। 20 পয়েন্টস। সঙ্গে ভ্যাকিউম ক্লিনার। 5 নম্বর প্রশ্ন, শেষ প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে 32 ইঞ্চেস এলইডি টিভি। যদি শেষ প্রশ্নের সঠিক উত্তর দেন তাহলে 30 পয়েন্ট পাবেন, আর যদি ভুল হয়ে যায় উত্তরটা তাহলে মাইনাস হয়ে যাবে 20 পয়েন্টস। ছবিটা ক্লু, শূন্য স্থান পূরণ করতে হবে। এবার বলো অনিতা দি। ভিক্টরি স্ট্যান্ড। দেখে নি। 30 পয়েন্ট। সঙ্গে 32 ইঞ্চেস এলইডি টিভি। আজকে আমাদের আন্তর্জাতিক নারী দিবসে একজন 4জন স্পেশাল মানুষকে আমার এই মঞ্চে আমরা পেয়েছি। প্রত্যেকেই দিদি নাম্বার 1 নিজ নিজ ক্ষেত্রে, কিন্তু আজকে সবাই মজা করে আনন্দ করে খেলতে এসেছেন এবং আমরা 1 ঘন্টা দারুণ আনন্দ করে কাটালাম। সেই খেলার পরিপ্রেক্ষিতে যার স্কোর আজকে সব থেকে বেশি সেই আজকের উইনার। আজকের দিদি নাম্বার 1 অনিতা দি উইথ 100 পয়েন্টস। এটা আগে আপনার দিদি। দিদি নাম্বার 1-এর উইনারের ব্যাচ অনিতা দি। সুরভি ম্যানশন গড়িয়া এবং গড়িয়াহাটের তরফ থেকে সোনার হার। মেমেন্টো আপনার জন্য দিদি। এটা আপনার মেমেন্টো, এটা আপনার মেমেন্টো। উইনারের ট্রফি অনিতা দি। সকলের জন্য রুবি জেনারেল হসপিটাল তরফ থেকে বিশেষ প্রায়োরিটি হেলথ কার্ড। ভালো থেকো। আপনার অথবা পরিবারের যে কোনো একজনের জন্য ফ্রি অ্যানুয়াল হেলথ চেক আপ প্যাকেজ। মুখরোচক চাঁচের তরফ থেকে গিফট হ্যাম্পার। আদি ঢাকেশ্বরী কলেজের তরফ থেকে গিফট ভাউচার। মিয়ামরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে। সকলের জন্য মিয়ামরের তরফ থেকে গিফট হ্যাম্পার। চন্দ্রাস চন্দ্রাবতী হেয়ার রুটের তরফ থেকে গিফট হ্যাম্পার। কুচিরা অ্যান্টি অক্সিডেন্ট আরও ওয়াটার পিউরিফায়ার তরফ থেকে ওয়াটার পিউরিফায়ার অনিতাদের জন্য। আজ আন্তর্জাতিক নারী দিবসে স্যালুট জানাই সেই সমস্ত দিদিদের যারা সারা জীবন লড়াই করে এগিয়ে চলেছেন এবং অন্ধকারকে দূরে সরিয়ে আলোর পথে এগিয়ে চলেছেন। আজকের এই পর্ব আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাইকে আরও একবার হ্যাপি উমেন্স ডের অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন। এরপরে দেখবেন দাদাগিরি।